ভীষণ মন ছোঁয়া। আপনজন হারানোর বেদনায় হৃদয় ভাঙা, নিঃশব্দে দীর্ঘশ্বাস পড়া একটি সত্য ঘটনা এটি। আমার মায়ের কাছ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই গুছিয়ে বলার চেষ্টা করছি। মা বলছেন, আমার সেজ বোনের ছেলের নাম মুসলিম। সে বয়সে আমার চেয়েও বছর 10 বড় হবে হয়তো। আমি আমার বাবা মায়ের শেষ বয়সের সন্তান। আর আমার 7 বোনের খুব ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার কারণে সকলেই তাড়াতাড়ি মা হয়ে গিয়েছিল। তাই আমার বোনদের অনেক সন্তানের থেকেই আমি বয়সে ছোট ছিলাম। সে যাই হোক, যে কথা বলছিলাম, মুসলিম বাড়ির বড় ছেলে। তাকে দেখে শুনে শখ করে বেশ ধুমধামের সাথে বিয়ে করানো হয়। বউ খুবই সুন্দরী, তার নাম বিউটি। নামের সাথে চেহারা দারুণ মিল। হয়তো অতিরিক্ত সুন্দর হয়ে জন্মেছিল বলেই নাম রাখা হয়েছিল বিউটি। সেও তাদের বাড়ির বড় মেয়ে। এত সুন্দর বউ পেয়ে আমার ভাগ্নে মুসলিম তো বেজায় খুশি। এই বাড়ির বউয়ের সৌন্দর্যের প্রশংসার ফুলঝুরি সেজে থাকে প্রতিটি মানুষের মুখে মুখে। আমার সেজ বোনের শ্বশুরবাড়ির গায়ে ছোট বড় সবাই বলতো, বউ একটা পাইছে বটে মুসলিম, একেবারে চাঁদের টুকরা। মোট কথা, সুন্দরের উদাহরণ দিতে গেলে মুসলিমের বউ বিউটির তুলনা দেয় এখন গায়ের মানুষজন। ঘরে সুন্দরী বউ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর কি চাই? অনেক সুন্দর, সুখী এবং সচ্ছলভাবে আমার সেজ বোনের পরিবারের প্রতিটি সদস্যের জীবন কাটছিল। তাদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিতে ঘরে শুভ সংবাদের আগমন ঘটে। নতুন বউ বিয়ের পরপরই অন্তঃসত্ত্বা হয়ে যায়। বিউটি যখন 2.5 মাসের অন্তঃসত্ত্বা, তখন নায়েরে চলে যায়। বিয়ের পর কন্যা স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গেলে তাকে আমাদের গ্রামে নায়েরে যাওয়া বলে। তো বিউটি নায়েরে এসেছে। তার বাবা ব্যাগ ভর্তি করে বাজার এনেছে। তার মা ভালো ভালো রান্না করেছে। পিঠা আটা বানানো নিয়ে ব্যস্ত। সন্তান সম্ভবা কন্যার আগমনে সংসারে একটা উৎসব আমেজ। গ্রামের মানুষেরা বিউটিকে দেখতে এসেছে। বিউটির বান্ধবীরাও তাকে দেখতে এসেছে। তারা খেয়াল করে বিয়ের পরে বিউটিকে আরো সুন্দর লাগছে। কান, গলা, হাত এবং গায়ে ভর্তি গয়না। গোলাপি শাড়িতে কি যে ভালো লাগছে তাকে, যে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারবে না। আসমা তো রান্নাঘরে গিয়ে পাতিলের তলা থেকে কনিষ্ঠা আঙুলের মাথায় কালি মাখিয়ে নিয়ে চলে আসে। তারপর পরম যত্নে বিউটির কানের সামনে নজর টিকা দিয়ে দেয়। সবাই আসমার এমন কাণ্ড দেখে হেসে ওঠে। বান্ধবীরা গল্পে মশগুল হয়। এক পর্যায়ে তারা ভাবে নদীতে গোসল করতে যাবে। অনেকদিন সবাই মিলে একসাথে নদীতে গোসল করা হয়নি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় আজ পদ্মায় যাবে। তাই বিউটি তার মাকে বলে, মা, আসমা, হাসি, বেলি ওদের সবাইরে নিয়া গাঙ্গে গোসল করতে যাইতে চাই। জামু মা? কনা জামু? যাই। মা কিছুতেই রাজি হয় না। মা বলে, মা রে, নতুন বিয়ে হওয়া কন্যারে নদীতে যাইতে হয় না। 6 মাস পার হোক, তারপরে যাইস। অহন না, তুই তো আবার পোয়াতি। এই অবস্থায় গাঙ্গে যাওয়া বারণ। টিউবওয়েলের পানিতেই বান্ধবীদের নিয়ে গোসল কর, গাঙ্গে যাওয়া যাইব না। এরপর বিউটি মায়ের কাছে আবদার করতে থাকে নদীতে যাওয়ার জন্য। মায়ের গলা 2 হাতে জড়িয়ে ধরে বিউটি। মেয়ের এমন আদুরে আহ্লাদি কথায় বিউটির মায়ের মন গলে যায়। সে বলে, তুই যখন জিদ করবি তাহলে আমার আর কর কি আছে? যাবি যখন যা, কিন্তু দেরি করিস না। তোর আব্বা জানতে পারলে আমার আবার বকবো। এরপর বিউটি মাকে আরো নানান কথা বলে বাড়ির থেকে বেরিয়ে আসে। গামছাটা গায়ে চাপিয়ে বান্ধবীদের সাথে পদ্মার দিকে রওনা হয়। পদ্মা নদী নেহাতি কাছে নয়, আনুমানিক আধা মাইল তো হবেই। গল্পে গল্পে হাসাহাসির মধ্যে দিয়ে বাঁশঝাড়, ধানি জমি, আখের ক্ষেতের কাছে আসে। সেখান থেকে 4 বান্ধবী 4টা আখ ভাঙে। সেই আখ দাঁত দিয়ে ছেলে ছেলে খেতে খেতে অবশেষে নদীর ঘাটে পৌঁছায় বিউটিরা। জলে নেমে পানি চিরাচিরি খেলা করে। আঁচল পেতে কুচো চিংড়ি ধরে, কচু পাতায় সেগুলো সংরক্ষণ করে। নতুন বিয়ের অভিজ্ঞতার গল্প শুনে উঠতি যুবতী মেয়েগুলো বিউটি লজ্জায় রাঙা হয়। জলে আধা ডুবু হয়ে সব গোপন কথা বলতে থাকে সখীদের। প্রচুর আনন্দ করে সবাই, একসাথে জলের মাঝে সময় কাটায়। অনেকদিন পর বিউটি প্রাণ ভরে সাঁতার কাটে। বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে আর নদীতে যাওয়া হয়নি। নতুন বউয়ের জন্য টিউবওয়েলের পাশে গোসলখানা করা।
সেখানেই গোসল করতে হয় বিউটিকে। তাই তো নিজের বাপের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলের জন্য মনটা হাঁসফাঁস করছিল তার। এতদিনে তার আশা মিটল, অশান্ত মনটা শান্ত হলো। এবার জল থেকে ডাঙায় ওঠার পালা। কিন্তু বিউটির কিছুতেই জল থেকে উঠতে মন চাইছে না। তার বান্ধবী আসমা, হাসি, বেলি একে একে গোসল সেরে নদী থেকে পাড়ে উঠে পড়ল। বিউটি তখনও জলে। বিউটির বন্ধুরা সবাই বিউটিকে জল থেকে উঠে আসতে বলল, কিন্তু বিউটি কিছুতেই জল থেকে উঠে আসতে চাইছে না। তার তখন নদীতে স্নান করার আনন্দে মন টকবক করছে। সে তখন নদীর জলে আরো বেশ কিছুক্ষণ থাকতে চায়। নদীর জলে আরাম করে গা ভাসিয়ে চিত সাঁতার কাটতে কাটতে সে বলল, বেশি কথা কস না তো, আমার কিচ্ছু হবে না। তোরা ততক্ষণ চুল মুছতে থাক, আমি শেষ ডুব দিয়ে আইতেছি। এই বলে বিউটি চিত সাঁতার কাটা বাদ দেয়। তারপর জলের মাঝে মাটিতে পা নামায়। বান্ধবীদের দিকে তাকিয়ে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে জলের মাঝে ডুব দেয়। বিউটির ঢেউ খেলানো চুলগুলো এবং শাড়ির একাংশ ভাসতে ভাসতে পলকেই জলে ডুবে যায়। আসমা, হাসি, বেলি তিনজনই তাকিয়ে আছে তাদের নববিবাহিতা বান্ধবীর শেষ ডুব দেয়া দেখতে। বেশ কিছু সেকেন্ড হয়ে গেছে, কিন্তু বিউটি ডুব দেওয়া থেকে উঠছে না। প্রথম দিকে বান্ধবীরা ভাবে যে দেখি কতক্ষণ বিউটি ডুব দিয়ে থাকতে পারে, কিন্তু তারপরেও যখন বিউটি জল থেকে উঠছে না তখন তারা ভয় পেয়ে যায়। বিউটির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, বিউটি, এই বিউটি, আরে ওঠ, ও বিউটি। তিনজনেই ব্যস্ত হয়ে যায়। বিউটি যখন উঠছে না তখন তারা তিনজনই আবার জলের মধ্যে নামে। তাদের চোখের সামনে বিউটি ডুব দিয়েছে, কিন্তু যেখানে ডুব দিয়েছে তিনজনে জলের সেখানে গিয়ে ডুব দিয়ে দেখছে বিউটি কোথাও নেই। তার আশেপাশে আরো কিছু স্থান তারা খুঁজেছে। ভাবছে বিউটি যদি ডুব সাঁতার দিয়ে লুকিয়ে ওই দিকটায় চলে যায়, বান্ধবীদের ভয় দেখানোর জন্য এমনটা তো করতেও পারে সে। তাই তারা খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে। নদীর সেই স্থানের জলটুকু খুঁজতে খুঁজতে ঘোলা হয়ে উঠেছে। ডুব দিয়ে দিয়ে জলের মাঝে চোখ মেলে যতটুকু দেখা যায় তারা খুঁজছে। ঘোলা পানিতে কিছুই দেখা যায় না, সবই ঘোলাটে আবছা। তবু নিজেদের সঙ্গীকে তারা খুঁজে চলেছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। কোথাও বিউটি নেই। তাদের আশেপাশে একটু দূরে স্নান করছিল আর অনেকেই। তারা ওই উঠতি বয়সী মেয়েদের এমন কাণ্ড দেখে গলার স্বর বাড়িয়ে জানতে চাইল যে কি হয়েছে, মেয়েটা কোথায় গেল, একটু আগেই তো মেয়েটাকে দেখা গেল। তারপর তারা আশ্বস্ত করলো যে তোমরা কেঁদো না, আমরা সবাই মিলে খুঁজবো, খুঁজলে পেয়ে যাও, তোমরা কেউ যাও বিউটির বাড়িতে গিয়ে খবর দাও। তো তাদের এমন কথা বলায় বেলি হাসি একটা স্বস্তি পেল। একটা অল্প বয়সী ছেলে বিউটিদের বাড়িতে খবর দিতে গেল। নদীতে স্নানরত সকলেই বিউটিকে খুঁজছে। নদীর পাড়ের কাছাকাছি বাড়ির মানুষজনও সবাই চলে এসেছে। কেউ কেউ নদীতে জাল দিয়েও বিউটিকে খোঁজার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে বিউটির মা চিৎকার করে কান্না করতে করতে নদীর ঘাটে এসে হাজির। পুরো গ্রাম যেন ভেঙে পড়েছে সেই নদীর ঘাটে। 1 গ্রাম 2 গ্রাম করে আশেপাশের 8-10টি গ্রামের মানুষদের কানে পৌঁছে গিয়েছে খবর। ব্যাস এই পর্যন্তই। এরপর আর ওই ঘাটে মানুষের অভাব হয়নি। দূরের গ্রামের মানুষেরাও ছুটেছে বিউটিদের গ্রামের দিকে। আসলে আমাদের সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল। এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের জায়গা জমি নিয়ে যেমন কোন্দল বিবাদ লেগে থাকতো, তেমনি এবার প্রতি বছর গ্রামে গ্রামে প্রতিযোগিতা হতো, খেলাধুলা হতো, নৌকা বাইচ, ঘোড়দৌড়, মোড়ক লড়াই, ষাঁড় দিয়ে কাছি ছেঁড়া ইত্যাদি সকল গ্রাম্য খেলাগুলো হতো। কয়েকটি গ্রাম মিলে গ্রাম্য মেলা। কারো বিপদ হলে গ্রাম থেকে সকলে হুমড়ি খেয়ে পড়ত। আপন পর, উঁচু নিচু, জাতপাত, গরিব ধনী বিবেচ্য বিষয় ছিল না তখন। মানুষ ভাই ভাই, এটাই প্রধান কথা। ঠিক তেমনি বিউটি হারিয়ে গেলে আমরা সকলেই বিউটির বাপের বাড়ির গ্রামে যাই। আমি তখন ক্লাস 6 কি 7-এ পড়ি, হয়তো সঠিক ক্লাস মনে নেই, তবে এটা মনে আছে আমি তখন আমার এক বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে বসে সংবাদটি পেয়ে আমি এবং আমার বোনের ছেলেমেয়েরা মিলে বিউটিদের নদীর ঘাটে গিয়েছিলাম। সেখানে অনেক নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুর সমাগম হয়েছিল। ঘাটে দাঁড়িয়ে থাকা এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে এই ঘাটটা ভালো না, এর আগেও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তো কেউ বলছে
বিয়ের এখনো 6 মাস হয় নাই, এখনই গাঙ্গে আসা ঠিক হয় নাই। আবার কেউ কেউ বলছে নতুন বউ আর পোয়াতি বউয়ের উপরেই জলরাজ্যের তাদের নজর থাকে। আমি তখন সবে কিশোরী, সবকিছুতেই আমার জানা স্পৃহা একটু বেশি। জলরাজ্যের তারা শব্দটি আমার কাছে নতুন, তাই কৌতূহল নিয়ে সেই বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করলাম, দাদি, জলরাজ্যটা কি? আর জলরাজ্যের তারা মানে কি? তারা কারা? আপনি কাদের কথা বলছেন? বয়স্ক মহিলা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কোন গায়ের মেয়ে? আমি বললাম, আমি খাবারের ছোট মেয়ে, বিউটি আমার ভাগ্নে মুসলিমের বউ। বয়স্ক মহিলা আমার পরিচয় পেয়ে খুশি হলেন। তিনি আমাকে তখন জলরাজ্য সম্পর্কে বুঝিয়ে বললেন, সাথে দুটো ঘটনাও তিনি বললেন। তিনি ঠিক যেভাবে বললেন তেমন করেই বলছি। জলরাজ্য হলো জলের নিচের রাজ্য। আমরা যেমন জলের উপরে বসবাস করি, ডাঙাতে যেমন আমাদের দুনিয়া, তেমন জলের নিচেও একটি দুনিয়া আছে। সেই দুনিয়াতেও আমাদের মতোই মানুষের বসবাস। তাদের ঘর বাড়ি, জায়গা জমি সবকিছু জলের নিচে। আমরা যেমন ডাঙায় থাকলেও জলে ভিজতে যাই, জলে মাছ ধরি, তারাও জলে থেকে ডাঙায় আসে, রোদ পোহায়, হাঁস মুরগি কবুতর কিনে নিয়ে যায়। এই পর্যন্ত শোনার পর তেমন একটা বিশ্বাস করিনি। হয়তো আমার চেহারার এক্সপ্রেশন দেখে বয়স্ক মহিলাটি সেটি বুঝতে পেরেছিলেন, তাই একটু জোর দিয়েই বললেন, কি বিশ্বাস হয় না তাই তো? তাহলে এবার একটা ঘটনা বলি, শোনো। আমি তখন যুবতী, এক বাচ্চার মা। ছোটকালে আমার বিয়ে হয়েছিল। যৌবন আসার সাথে সাথেই বাচ্চা পেটে চলে আসে। তোমাদের মতো লেখাপড়া করি নাই, তাই বলে কিন্তু ভেবো না যে আমি অসত্য কোনো কথা বলবো। এবার শোনো, আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘাটেরই কথা। এই ঘাটে আমি রোজ কাপড় কাচতে আসতাম। বাড়ির বউদের সংসারের সব কাজ শেষ করে পরে গোসল করতে আসতে হতো। গোসলের আগে গাঙ্গে এসে পরিবারের সবার জামা কাপড় কেচে ধুয়ে 2 ডুব দিয়ে তারপর বাড়ি ফেরা। যেদিনের ঘটনা, সেদিনও আমি কাপড় কাচার কাঠ বালতিতে করে ময়লা কাপড় এবং সাবান নিয়ে ঘাটে আসি। সূর্য তখন মাথার উপরে, আমি কাপড় কাচ্ছি। আমার সঙ্গে আরো 2-3 বাড়ির বউয়েরা আছে। তারাও সবাই তাদের সংসারের কাপড় কাচায় ব্যস্ত। আমার কাছাকাছি শেষ হলো। শেষ কাপড়টা পানিতে কচলে কচলে ধুয়ে চলেছি, এমন সময় ঘটল একটা অস্বাভাবিক ঘটনা। আমি সহ আমার আশেপাশের সবাই লক্ষ্য করলো একজন সাদা শাড়ি পরা বয়স্ক মহিলা এসেছে। সে এসে আমার কাপড় কাচার যে কাঠ সেটির উপরে বসেছে, কিন্তু আমরা কেউ তার আশাটা দেখিনি। দেখেছি সে বসে আছে। কোথা থেকে এলো, কখন এলো, এসব কিছু আমরা তখন চিন্তা করিনি। আমরা সবাই যে যার কাজেই ব্যস্ত ছিলাম। শুধু হঠাৎ করে কানে আসা একটা কণ্ঠস্বর শুনে তার দিকে তাকিয়েছি। আমি তখন হাঁটুর নিচে ডোবা পানিতে দাঁড়িয়ে কাপড়টিকে জলে ডুবিয়ে ডুবিয়ে ঘষে সাবান তুলতে ব্যস্ত। হঠাৎ কানে আসলো, আমার পিঠটা একটু কচলে দিবি মা? অনেকদিন পিঠ ঘষা হয়নি, দে না রে। আকস্মিক এমন কণ্ঠ শুনে আমার হাত থেকে কাপড়টি ফসকে গাঙ্গের জলে পড়ে গেল। সেটি যে কোথায় গেল সেদিকে আমার খেয়াল নেই। আমি তো চমকে উঠেছি। থতমত খেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছি বুড়িটির দিকে, আর মনে মনে ভাবছি, এই বুড়িকে তো আগে কখনো দেখিনি। এ কি অন্য কোনো গায়ের? কিন্তু বুড়িটার আশা তো দেখলাম না। আকাশ পড়ে তো নিশ্চয়ই পড়েন, তাহলে কোথা থেকে এলো? এদিকে অন্যান্য বাড়ির বউগুলো বুড়ির কণ্ঠ শুনে এবং তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠল। একজন বউ তো অজ্ঞান হয়ে গেল, আরেকজন ছুটে পালালো। অন্যজন অজ্ঞান হওয়া বউটির পাশে জড়সড় হয়ে বসে রইল আর ঈশ্বরের নাম জপ করতে থাকলো। সবার চোখে বিস্ময় আর মুখে আতঙ্কের ছাপ। বুড়িটাকে আমরা কেউ হেঁটে আসতে দেখিনি। আমাদের মধ্যে কেমন যেন একটা ভয়ে গায়ে কাঁটা দেওয়া ছমছমে পরিবেশ ওই মুহূর্তে তৈরি হয়েছে। তা দেখেও বুড়িটির মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। সে খুবই স্বাভাবিক কণ্ঠে শান্তভাবে অনুনয় করে আবার বলল, দে না মা, আল্লাহ তোর ভালো করবে। কথাটা শুনে আমার খুব মায়া লাগলো। আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে গেল। মনে মনে ভাবলাম, এই উসিলায় যদি আমার বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হয় তো মন্দ কি?
বুড়ি মানুষ, পিঠটা না হয় একটু ঘষেই দিলাম, ক্ষতি তো নাই, আল্লাহ ভরসা। এ কথাগুলো আমি কিন্তু মনে মনে বলছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বুড়ি মহিলাটি বলে উঠল, চিন্তা করিস না, তোর মেয়ের কপালে সুখ আছে, অনেক বড় বাড়িতে বিয়ে হবে, তোর মন ভালো, জীবনে কখনো তোর অভাব হবে না। আমি বুড়ির কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। মনে মনে আবারও বললাম, আমি মনে মনে কি ভাবছি সেটি উনি কি করে জানলেন? আর আমার একটি মেয়ে আছে, ইনি কোনো জ্যোতিষী? এমন কথা ভাবছি আর তার দিকে এগুচ্ছি। গাঙ্গের ঘাটের দিকে চেয়ে দেখি মৃদ্ধা বাড়ির বউ তখনও আমাকে ঘাড় নেড়ে, মাথা নেড়ে, চোখের ইশারায় নিষেধ করে যাচ্ছে। আমি সেদিকে এক পলক তাকিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে অগ্রসর হচ্ছি। কাপড় কাচার সাবানটা হাতে নিয়ে বুড়ির দিকে এগোলাম। বুড়ি আমাকে এগিয়ে আসতে দেখে তার পিঠ থেকে আঁচলটা সরিয়ে দিল। বুড়ির মুখে একটি প্রশান্তির হাসির রেখা দেখতে পেলাম। মুহূর্তেই তিনি আমার দিকে পিঠ করে বসলেন আর আমাকে বললেন, ভয় পাস না মাগো, অনেকদিন গা ডলি না তো, তাই শ্যাওলা জমে গেছে। তুই সাবান দিয়ে আর তোর শাড়ির আঁচল দিয়ে আমার গাটা কচলে দে। আমি বুড়ির গায়ে হাত দিতেই চমকে উঠলাম। আরে, এ তো কোনো মানুষের শরীরের চামড়া না, কেমন যেন মাছের মতো পিছল। না ভুল বললাম, ঠিক শ্যাওলা ধরা শরীর বলা ভালো। মানে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না। তার শরীরটা এমন যেন বহুদিন জলের মাঝে কোনো জিনিস ডুবে থাকলে সেটির গায়ে এক ধরনের পুরু হয়ে জল ফাঙ্গাস পড়ে, কেমন একটা পিচ্ছিল তোয়াক তোয়াক হয়ে ওঠে, ঠিক তেমনি থকথকে বিজলা বিজলা চ্যাটচ্যাটে কি যেন আমার হাতের সাথে উঠে আসছে তার পিঠ থেকে। সেগুলোকে আগে হাত দিয়ে চেঁচে চেঁচে জলে ফেললাম। আমার হাত ধুয়ে আবার তার পিঠে হাত লাগালাম। হ্যাঁ, আস্তে আস্তে পিঠটা পরিষ্কার হচ্ছে। এবার সাবান দিয়ে ডোলে ডোলে ঘষে ঘষে ফেনা তৈরি করলাম। নিজের কাপড়ের আঁচল দিয়ে ঘষে দিতে মনে মাঝে ঘৃণা করলেও ভালো কিছুর আশায় আমার আঁচলও এগিয়ে দিলাম। অবাক করা ব্যাপার, পিঠে একবার আঁচল ছোঁয়াতেই বুড়িটি ঝুপ করে পানিতে নেমে গেল। কোনো কথা নেই, বার্তা নেই, বুড়িটি পানির মধ্যে গায়েব হয়ে গেল। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। পেছন থেকে মৃদ্ধাবাড়ির বউ আমার মেয়ের নাম ধরে ডেকে বলল, মরিয়মের মা, ও মরিয়মের মা, বুড়ি তো চলে গিয়েছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তার কথায় আমি সম্বিত ফিরে পেলাম। তাই তো, আমি কেন দাঁড়িয়ে আছি নিজেকে প্রশ্ন করলাম। কেমন যেন গায়ের মধ্যে একটা রি রি করে উঠল। বুড়ির পিঠের কথা মনে হতেই গাটা গুলিয়ে উঠল। ইস, কি ছিল তার পিঠে ওগুলো! নিজের হাতটার দিকে তাকালাম, হাতে তখনও আমার আঁচলখানি ধরা। হাত দুটো এবং আঁচল পদ্মার পানিতে ডুবিয়ে ডুবিয়ে কুচলে কুচলে ধুয়ে নিলাম। সাবান দিয়ে ফের ধুলাম। তারপরে জল থেকে ডাঙায় উঠে এলাম। আজ আর গাঙ্গে ডুব দিতে সাহসী কুলোচ্ছে না। থাক, বাড়ি গিয়েই গোসল করে নেব। মনটা খারাপ লাগছে। মরিয়মের জামাটা জলে ভেসে গেল। তাই মাত্র 3 মাস হলো জামাটা দর্জির কাছ থেকে বানিয়ে এনেছিল তার দাদা, মানে আমার শ্বশুর। তিনি শুনলে তো আর আমাকে আস্ত রাখবেন না। ভয় ভয় লাগছে এখন থেকেই। আমি কোনো মতে জল থেকে উঠে আসলাম। ততক্ষণে মৃদ্ধাবাড়ির বউ এবং শিকদার বাড়ির বউ দুইজনই দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। আমি বালতির কাছে গিয়ে দেখি মরিয়মের জামাটা ধোয়া কাপড়গুলোর মাঝে সবার উপরে রাখা আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার দিব্যি মনে আছে জামাটা হাত থেকে ছুটে গিয়েছিল, ঢেউয়ের মাঝে কাপড়টা তলিয়ে গেল। অথচ এখন দেখছি আমি যেমন করে কাপড় ধোয়ার পর নিংড়ে রাখি, ঠিক তেমন ভাবে রাখা আছে বালতির মাঝে। কিছুতেই মাথায় আসছে না এটা কি করে সম্ভব, কখন কখন এমনটা হলো। একবার মনে করলাম ওই বউদের জিজ্ঞাসা করি তারা দেখেছে কিনা। পরক্ষণেই মনে হলো না, আমি কাউকে কিছু বলবো না। যতদিন আমার মেয়ের কোনো বড় বাড়িতে বিয়ে না হয় ততদিন ভালো কিছু হলেও কথা গোপন রাখবো।
আমি চাই না আমার কোনো ভুলের জন্য আমার মরিয়মের বড় বাড়িতে বিয়ের সম্বন্ধ আটকে যাক। এতটুকু শুনে আমি জিজ্ঞাসা করলাম, আপনার মরিয়মের কি পরবর্তীতে ভালো জায়গায় বিয়ে হয়েছিল? তিনি হেসে জবাব দিলেন, হ্যাঁ, আমার মেয়ের রাজশাহীর এক ধনী ব্যবসায়ীর শিক্ষিত ছেলের সাথে বিয়ে হয়েছে। ছেলেও ব্যবসায়ী, আর আমার নাতি বর্তমানে রাজশাহী কলেজে পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি আপনাদের অবস্থারও উন্নতি হয়েছিল? উনি বললেন, আল্লাহর রহমতে কারোর কাছে দায় দেনা হয় নাই। কয়েক বিঘা জমিও রেখেছি, ভালোই আছি। এখন বয়স হয়ে গিয়েছে, আল্লাহ যেদিন নিয়ে যাবে যাব, এই আর কি। আমি বললাম, এই যে আমাকে এখন যে সব ঘটনা বলে দিলেন, তাতে আপনার সমস্যা হবে না? উনি বললেন, সমস্যার কি আছে? উনি তো আমাকে কাউকে বলতে নিষেধ করেন নাই। আমি নিজে থেকে ভালো কিছু হইলে কাউকে বলি নাই। এটা পুরোই আমার সিদ্ধান্ত, আমার বিষয়। তবে আমার আরেকটি ঘটনা জানা আছে, সেইখানে একটা নিষেধের বিষয় আছে। এই ঘাটেই ঘটেছিল ঘটনাটা। সেটা খুব মারাত্মক একটা ঘটনা, আরো অনেক বড়। তুমি শুনবে? আমি বললাম, শুনবো। উনি জিজ্ঞাসা করলেন, তোমার কি আগের ঘটনাটা বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস হয় তাহলেই পরের ঘটনা বলবো, আর যদি বিশ্বাস না হয় তবে। আমি বললাম, না, আমি শুনবো, আমি জানতে চাই। এই ঘাটে আরো কি কি অদ্ভুত ঘটনা ঘটেছিল আমি সব জানতে চাই। আপনি বলেন, এই বিষয়গুলি কি আরো অনেকে জানে? আমার এই প্রশ্নের সাথে ওই গ্রামের আরো বেশ কয়েকজন মাঝবয়সী নারীরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একজন বলে উঠল, গাঙ্গে মানুষ নেওয়ার ঘটনা সকলেই জানে, সবচেয়ে বেশি জানে নূরজাহানের ঘটনা। এই চাচি শ্যাওলা বুড়ির ঘটনা তো বাচ্চারাও জানে। বাচ্চারা একা গাঙ্গে আসতে জিদ ধরলে তাদের শ্যাওলা বুড়ি ধরবো বইলা ভয় দেখানো হয়। এবার আমি যেন আরো নড়ে চড়ে বসলাম। ছোটবেলা থেকেই আমার ডিটেকটিভ গল্প, সিরিজ, উপন্যাসের প্রতি বিশেষ ঝোঁক। খানিক সময়ের জন্য যেন ভুলেই গেলাম আমি আমার ভাগ্নের বউয়ের নিখোঁজের খবর পেয়ে এখানে এসেছি। তবে মনের মাঝে একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই বয়স্ক মহিলাটির এই ঘাটে বসেই ভাগ্য ভালো হয়েছে। ঘটনা যদি সত্য হয় তবে মুসলিম এবং বিউটির ভাগ্য ভালো হতে পারে। এমন একটা মনোকামনা নিয়ে আমি দ্বিতীয় ঘটনাটা শোনা শুরু করলাম। বয়স্ক মহিলাটি বলতে শুরু করলেন, এটা আমার শোনা একটি ঘটনা। আমি এই গ্রামে বউ হয়ে আসার পরে এই কাহিনীটি শুনেছি। এখন সেই ঘটনাটাই তোমাকে বলছি। এই গ্রামে একটা জমিদার বাড়ি ছিল। জমিদার গিন্নির বাচ্চা কাচ্চা হয় না। এত সম্ভ্রান্ত পরিবারে কোনো সন্তান নেই, শুনতে কেমন লাগে? হেন কোনো সন্তান হওয়ার চিকিৎসা নেই যে জমিদার তার স্ত্রীর জন্য করেননি। অনেক চেষ্টা তদবির করে অবশেষে 12 বছর পরে একটি কন্যা সন্তান জন্ম হয় তাদের ঘরে। তাই বড়ই শখ করে একমাত্র আদরের কন্যার নাম রাখা হয় নূরজাহান। সেই নূরজাহান তার নামের মতোই সুন্দর ছিল। ছোট থেকেই জমিদার তার মেয়েকে সোনা দিয়ে মুড়ে রাখত। গলায় মালা, হাতে চুড়ি, পায়ের নুপুরটাও স্বর্ণের। একটু বড় হয়ে কানের দুল, নাকের নথ, এমনকি চুলের খোঁপার কাঁটাও খাঁটি সোনা দিয়ে তৈরি করে দিত। মেয়ের সকল আহ্লাদ আবদার তার জমিদার পিতা পূরণ করত। নূরজাহানের বয়স তখন 13 কি 14। তখন শহরের এক ধনী ছেলের সাথে তার বিয়ে পাকাপাকি হয়। এই গ্রামে 7-8 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু জমিদারের মেয়ে বলে কথা, তার সাথে কি আর সাধারণ মানুষের স্বাদ চলে? তাই মেয়েকে আইবুড়ো করে বিয়ে দেবে, এখানে কারো কিছু বলার ছিল না। ব্রিটিশ আমলের কথা, জমিদারদের হাতেই জমির খাজনা দেওয়া লাগতো। তাই তাদের উপরে কথা বলবে এমন কার সাধ্য? এই গ্রামে নূরজাহানের বয়সী কোনো অবিবাহিতা নারী ছিল না। তাই তার খেলার সাথীও তেমন ছিল না। আশেপাশের বাড়ির ভাবি, চাচিদের সাথে তার ভালো সূক্ষ্মতা ছিল, কিন্তু সংসারী গৃহবধূরা সবসময় তাকে সময় দিতে পারত না। ফলে বাধ্য হয়েই 6-7 বছরের শিশুদের সাথে তাকে খেলতে হতো, স্নানে যেতে হতো। এমনই একদিন কিশোরী নূরজাহান তার শিশু বান্ধবীদের নিয়ে পদ্মার এই ঘাটে স্নান করতে আসে। কিন্তু গোসল শেষে সে আর জল থেকে ডাঙায় ওঠে না। চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়। নেই নেই নেই, কোথাও নেই। নূরজাহান যেন কোথায় গায়েব হয়ে গেল। নূরজাহানের ধনী বাবা এবং হবু স্বামী শহর থেকে ডুবুরি আনার ব্যবস্থা করল। ওই গ্রামের মানুষেরা আগে কখনো ডুবুরি দেখেননি।
আর এই শব্দটির সাথেও তারা সেই দিনই প্রথম পরিচিত হলো। তাই ডুবুরি এসেছে দেখে 10 গ্রামের মানুষ এক জায়গায় হলো। ডুবুরি ভদ্রলোক তার পোশাক পরে নদীতে ডুব দিল। সবাই ঘাটের কাছে এসে জটলা হয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে অপেক্ষার প্রহর গুনছে, কখন ডুবুরি উঠবে। ডুবুরি কি সত্যিই নূরজাহানের খোঁজ পাবে? কখন আমরা নূরজাহানের দেখা পাবো? নূরজাহান কি জীবিত থাকবে না মৃত? নূরজাহান কি আর আগের মতো সুন্দরী থাকবে? নূরজাহান কি পানি খেয়ে ফুলে যাবে? এই একদিনে নিশ্চয়ই নূরজাহান স্রোতের টানে অনেক দূরে ভেসে গিয়েছে। ইত্যাদি ইত্যাদি নানান কথায় এবং চিন্তায় ঘাটপাড়ের মানুষজনের মধ্যে গুনগুন আওয়াজ শুরু হয়। ডুবুরি দুপুরের আগে গাঙ্গে নেমেছে, এখন বেলা শেষের পথে, অথচ এখনো সে জলের উপরে উঠছে না। তা দেখে সকলের মধ্যে এই মুহূর্তে একরকম ভয় কাজ করতে শুরু করলো। ডুবুরি লোকটা বেঁচে আছে তো? এতক্ষণ কেউ পানির নিচে কেমনে বেঁচে থাকবে? একজনের সন্ধান করতে এসে আরেকজন মরল না তো? জমিদার অস্থির হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। ডুবুরির সাথে আসা অন্য 2 জন লোককে গালমন্দ করতে লাগলেন। এমনিতেই আদরের কন্যাকে হারিয়েছেন, তার উপরে এখন ডুবুরি ব্যাটারও কোনো খোঁজ নেই। একজন মানুষের কতক্ষণ আর ধৈর্য থাকে? লোক দুটো জমিদারকে বোঝানোর চেষ্টা করছে, জমিদার সাহেব টেনশন করবেন না, নিশ্চয়ই একটা খবর নিয়ে এসে আসবে। জমিদার জিজ্ঞাসা করলেন, এর আগে কি ওই ব্যাটার ডুবে যাওয়ার কোনো কিছু সন্ধান করতে পেরেছে? মানে তার কি কোনো পূর্বের অভিজ্ঞতা আছে? বাকিদের থেকে জানা যায় যে সে নাকি বাকি ডুবুরিদের গুরু, সে নাকি আজ পর্যন্ত কখনো ফেল করেনি, সবচেয়ে চৌকস ডুবুরি তিনি। এই কথা বলতে বলতেই ডুবুরি জলের নিচ থেকে সিগন্যাল দেয়। উপরের লোকগুলো সেই সিগন্যাল শুনে ব্যবস্থা নেয়। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি লোকটা জলের নিচ থেকে জলের উপরে উঠে আসে। তার হেল্পাররা লোকটির পিঠে লাগানো হিলিয়াম অক্সিজেন সিলিন্ডার, মুখের অক্সিজেন মাস্ক এবং টাইট স্যুট সব খুলতে সাহায্য করে। ডুবুরি তার জলের নিচের পোশাক ছিঁড়ে ঘাটেই কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেয়। বড্ড হাঁপিয়ে গিয়েছে সে। সবার উৎসুক চোখ ডুবুরির দিকে। ডুবুরির চোখ লাল, কেমন যেন ভয় পেয়েছে বলে মনে হয়। সে কাঁপছে, হয়তো অনেকক্ষণ জলের নিচে ছিল তাই তাকে এমনটা লাগছে। সবাই সেদিকে অতটা গুরুত্ব দেয় না, বরং সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু নূরজাহান। তারা জানতে চায় নূরজাহানের কোনো খবর আছে কিনা। জলের নিচে সেই ডুবুরি কি দেখতে পেল? এতক্ষণ জলের নিচে কি এমন কাজ করছিল সে? ব্যস্ত হয়ে উঠেছে জমিদার নিজেও। কান্নায় ভেঙে পড়েছে নূরজাহানের মা, আত্মীয় স্বজন সকলে। নূরজাহানের লাশটা পর্যন্ত তারা দেখতে পেল না। ডুবুরি খালি হাতে ফিরে এসেছে। নুরিকে খুঁজে পেলে তো সাথে করেই আনতো। সবার মুখ ঝড়ের আগের আকাশের মতন কালো হয়ে গেল। ডুবুরি জলের নিচের বিষয় নিয়ে এখনো কোনো কথা বলছে না। জমিদার বলে ওঠে, এত বড় জমিদারি, টাকা পয়সা দিয়ে আর কি হবে? আমার সন্তানই যখন আর এই পৃথিবীতে নেই, আমি আর এখানে থাকবো না। আমি দেশ ছাড়বো। নায়েব, আমার সব জায়গা জমি বিক্রয়ের ব্যবস্থা করো। থাকবো না, এখানে আর নয়। নদীর মা, চলো। জমিদারের এমন হুঙ্কার শুনে ডুবুরি নিজেই বিশ্রাম রেখে ভয় ভয় কাঁপতে কাঁপতে তার সামনে এসে হাজির। তারপর ঝিনুকের মতো দেখতে, তবে আকারে তার চেয়ে একটু বড় এমন একটা জিনিস জমিদারের হাতে তুলে দিল। জমিদার এটা হাতে নিয়ে বলল, এটা আবার কি? আমি কি মিয়া তোমারে মুক্তা খুঁজে আনতে কইছি? আমার নুরির কি খবর আছে সেইটা কও। ভয় ভয়ে ডুবুরি বলে, জি জনাব, আপনি শুধু এইটা একবার খুলে দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। কিন্তু কি ঘটনা, কি বৃত্তান্ত, তা আমি বলতে পারবো না। দয়া করে আমার কাছে সেটা জানতে চাইবেন না, তাহলে আমার জীবন নিয়ে টানাটানি বেঁধে যাবে। জমিদার ঝিনুকের মতো জিনিসটা তার 2 হাতের আঙুলের মাধ্যমে একটু চাপ দিতেই খুলে গেল। পাশেই তার গিন্নি দাঁড়িয়েছিল। ঝিনুকের খোলসের মধ্যে তাকিয়ে দেখার পর গিন্নি মায়ের চোখে জল আর থামছে না। সে ডুকরে কেঁদে উঠল, আর জমিদারের চোখ হলো বিস্ফারিত, কারণ সেখানে তার নুরির ব্যবহৃত শরীরের গহনাগুলো রাখা ছিল। এবার নুরির গহনা দেখে সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নূরজাহানের গয়না এসেছে, কিন্তু নূরজাহান নেই। তার মানে কি? তবে কি পানির নিচে গিয়ে এই ডুবুরি বেটা নূরজাহানের লাশের থেকে গয়নাগুলো খুলে নিয়ে এসেছে?
যদি তা না হয় তবে গয়নাগুলো কোথায় পেল সে? আর এটা যে নূরজাহানেরই গয়না তা লোকটা কিভাবে জানলো? নানান ধরনের প্রশ্ন এখন সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেমন যেন বিশাল এক রহস্য ঘিরে ধরল গহনার ঝিনুক বাক্সকে কেন্দ্র করে। গ্রামের মানুষগুলোর সন্দেহের তীর ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছে এই ডুবুরির উপরে, অথচ ডুবুরি কিছুই বলতে চাইছে না, ভয় সিঁটিয়ে আছে। গ্রামের সবাই ধারণা করছে এই গোপনীয়তার অর্থ হয়তো সে কোনো অন্যায় করেছে জলের নিচে গিয়ে, অপরাধ ধরা পড়ে যাবে, তাই এখন কথা গোপন করে পার পেতে চাইছে। সবাই সিদ্ধান্ত নিল ডুবুরিকে বলতেই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলকে বাঁকা করতে হবে। দরকার হলে মারধর করে হলেও ডুবুরির মুখ খোলাতে হবে। তাকে জবাব দিতেই হবে জলের নিচের কি রহস্য। সবার চাপে বাধ্য হয়ে অবশেষে ডুবুরি মুখ খোলে। তবে সে শর্ত দেয়, আমি শুধুমাত্র জমিদার গিন্নি মায়ের কাছে জলের নিচে কি দেখেছি সেটা বলবো। যদিও এই রহস্যের কথা বলা নিষেধ আছে, বললে আমার জীবন চলে যাবে, তবুও বলবো। একজন মায়ের চোখের জল মুছতে আমাকে বলতেই হবে। তারপরে যদি আমার মৃত্যু হয়, দয়া করে আমার পরিবারকে যেন জমিদার সাহেব দেখভাল করেন। আমার ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে। যদি জনাব সম্মতি দেন তাহলেই শুধু আমি বলবো। জমিদার মাথা নেড়ে সম্মতি দিলেন। ডুবুরি গিন্নিমাকে নিয়ে একটু দূরে একটা বাবলা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এতক্ষণে মসজিদে মাগরিবের আজানের প্রস্তুতি চলছে। ডুবুরি বলা শুরু করল, গিন্নিমা, আমি আপনার মেয়ের খবর পেয়েছি। সে বেঁচে আছে, অনেক ভালো আছে। এই নদীর নিচের জলে একটা জল রাজ্য আছে, রীতিমতো সেটা একটা অন্য দুনিয়া। সেই রাজ্যের রাজকুমার আপনার নূরজাহানের প্রেমে পড়েছে। নূরজাহানকে সেই রাজকুমারী জলের নিচে নিয়ে গেছে। গতকাল তো ছিল অমাবস্যা, আসছে পূর্ণিমায় আপনার নূরজাহানের বিয়ে। আপনারা যেন বিশ্বাস করেন নূরজাহান ভালো আছে, বেঁচে আছে, তাই আমার হাতে আপনার মেয়ের এই গয়না দিয়ে দিয়েছে। বলেছে আপনাকে দিতে, আর বিয়ের পরে নূরজাহান তার স্বামীকে নিয়ে আপনার সাথে দেখা করতে আসবে। প্রত্যেক অমাবস্যার রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সে আসবে আপনাকে চোখের দেখা দেখতে। এতটুকু শুনে গিন্নিমা খুব খুশি হলেন। তিনি বললেন, যাক, আমার মেয়ে যে এখনো বেঁচে আছে এটাই আমার সান্ত্বনা। মেয়েটাকে আবার দেখতে তো পাবো, স্পর্শ করতে তো পারবো। ডুবুরি বলল, গিন্নিমা, আপনি চোখের দেখা দেখতে পারবেন, ইচ্ছে হলে আপনি কিছু খাওয়াতেও পারবেন, তবে ছুঁয়ে দেখতে পারবেন না। শর্ত তো এটাই, যদি ভুল ক্রমে কখনো ছুঁয়ে দেন তখনই নূরজাহান অদৃশ্য হয়ে যাবে, আর কোনোদিনও দেখা দেবে না। আমার আর নূরজাহানের কথা জলরাজ্যের রাজা শুনে ফেলেন। তখন তিনি আমাকে নিষেধ করেছিলেন এই কথা যেন আমি কাউকে না বলি। যদি বলি তবে নাকি আমি মারা যাব। তাই নিজের জানের ভয়ে এতক্ষণ কথাগুলো কাউকে বলি নাই। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাকে কথা দেন আমার পরিবারকে দেখবেন। গিন্নিমা লক্ষ্য করলেন ডুবুরির মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোনা বেয়ে এবং নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লোকটি আস্তে আস্তে দাঁড়ানো থেকে বুকটা দুই হাতে চেপে ধরে বসে পড়ছে, কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন সময় মসজিদে আজান দিয়ে উঠল। গিন্নিমা ডুবুরির বুকে রাখা হাত ধরে কথা দিলেন তিনি আজীবন তার পরিবারকে দেখে রাখবেন। একটু দূরেই সকলে এদিকেই তাকিয়ে দাঁড়িয়েছিল। লোকটির মাটিতে ঢলে পড়া দেখে সবাই দৌড়ে কাছে আসলো। ততক্ষণে সব শেষ। আমি জানতে চাইলাম, তারপর কি হলো? নূরজাহান কি সত্যি তার মায়ের সাথে দেখা করতে আসতো? সে কি সত্যি সত্যি অমাবস্যার রাতে এসেছিল? বয়স্ক মহিলাটি জবাব দিল, হ্যাঁ, এসেছিল। প্রতি অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে নূরজাহান তার জলকুমার স্বামীকে সঙ্গে নিয়ে মায়ের সাথে দেখা করতে আসতো। তার মা তাদের জন্য ভালো ভালো খাবার রান্না করত, পিঠা বানিয়ে রাখত। তারা চুপি চুপি এসে খেয়ে যেত, মায়ের সাথে শেষ রাত পর্যন্ত গল্প করত। ফজরের আজানের আগে আগে চলে যেত। আবার 1 মাস পরে অমাবস্যার রাতে বেড়াতে আসতো। গ্রামের বাড়িতে পূর্ণিমা তিথিতে মাটির ঘর উঠান লেপাপোছা করা হলেও নূরজাহানের মা অমাবস্যার দিনও লেপাপোছা করে রাখত।
কারণ সেদিন তার কন্যা জামাই সহ আসতো বাড়িতে। সেদিন সে জমিদারকে বেশি বেশি রকমের জিনিসের বাজারের ফর্দ দিতেন। জমিদার আশ্চর্য হতেন, জিজ্ঞাসা করতেন, তুমি প্রতি অমাবস্যায় এত রকমের রান্না করো কেন? গিন্নি উত্তর দিত, আমার মেয়ে অমাবস্যাতে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাই তার স্মরণে বেশি বেশি রান্না করি, গরিব বাচ্চাদের খাওয়াই। জমিদার তাই গিন্নিকে কিছু বলতেন না। একজন শোকাহত মা জানিয়ে খুশি থাকতে চায় থাকুক, তবে তিনি তার গিন্নিকে সবসময় বলতেন, চলো আমরা জায়গা জমি বিক্রয় করে শহরে চলে যাই, ছেলেপুলে নেই, খামোকা এখানে এই অজপাড়া গ্রামে থেকে কি লাভ, আর জমিদারি প্রথাও আস্তে আস্তে উঠে যাবে, চলো চলে যাই। এই কথা শুনে জমিদার গিন্নির বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। মনে মনে ভাবে, তবুও তো 1 মাস অন্তর অন্তর নুরির দেখা পাই, শহরে গেলে মেয়েটাকে তো আর দেখতে পাবো না। জমিদারের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় নুরির মা। এদিকে নুরি অন্তঃসত্ত্বা হয়, তার মা তাই ভীষণ খুশি। নুরির 7 মাস পূর্ণ হলে মা তার সাধ করাবে বলে মনস্থির করে। সে উপলক্ষে অনেক রকম খাবারের ব্যবস্থাও করা হয়। জমিদার জানতে চায়, এত কিসের আয়োজন? এবারও জমিদার গিন্নি কথা এড়িয়ে যান। একা একাই মেয়ের সাধের আচার অনুষ্ঠান করেন জমিদার গিন্নি। এমনি করে 3 মাস গড়িয়ে যায়। নূরজাহানের একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। ছেলে হলে সেই ছেলেকে কোলে নিয়ে নূরজাহান তার মায়ের সাথে দেখা করতে আসে। মা তার নাতিকে দেখে আর স্থির থাকতে পারে না। নাতিকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে ধরতে যায়, জড়িয়ে ধরে বুকে নেয়। এমন সময় নূরজাহান ছিটকে দূরে সরে যায় আর কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কি করলে? একবার ছোঁয়ার জন্য তুমি আমাকে চিরকালের জন্য পর করে দিলে। তুমি তো আমাকে হারিয়ে ফেললে মা, তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। একটু ছুঁয়ে দেখার লোভ সংবরণ করতে পারলে না? কেন মা, এমন কেন করলে? নুরির মা কাঁদতে কাঁদতে বলল, মারে, কথায় বলে আসলের চেয়ে সুদের মায়া বেশি। আমি এতদিনেও তা বুঝতে পারলাম না, আমি আজ বুঝলাম। আমি ভুলেই গিয়েছিলাম শর্তের কথা। আমি লোভী হয়ে গিয়েছিলাম। আমার নাতিকে দেখে তাকে একটু আদর করতে চেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না মা, তুই দূরে সরে যাস না, আমার কাছে আয়। আমার ভুলের জন্য আমি তোকে হারিয়ে ফেললাম। মায়ের এই কথাগুলো শেষ হওয়ার আগেই নূরজাহান তার সন্তানকে নিয়ে সেখান থেকে বিদায় নিয়েছে। জমিদার গিন্নির কান্নার আওয়াজ কানে যেতেই জমিদারের ঘুম ভেঙে যায়। ওই অমাবস্যার রাতে বিছানা হাতড়ে গিন্নিকে পাশে না পেয়ে ঘর থেকে উঠোনে এসে দেখে গিন্নি তার মাটিতে পড়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, ফিরে আয় মা। জমিদার মনে করছে তার গিন্নি হয়তো নুরিকে নিয়ে স্বপ্ন দেখে এমন কান্নাকাটি করছে, তাই সে সান্ত্বনা দিয়ে বলে, ওঠো, শান্ত হও, যে একবার চলে যায় সে কি আর ফিরে আসে? আসে না, চলো ঘরে যাই। জমিদার গিন্নি তার স্বামীকে বলল, তাহলে নূরজাহান আর ফিরে আসবে না? না, আসবে না, তুমি ওঠো, তুমি দোয়া করো, সেটা তার কাজে লাগবে। এরপর জমিদার গিন্নি বললেন, চলো আমরা শহরে চলে যাই। এই ঘটনার কয়েক মাসের মধ্যে জমিদার এবং তার গিন্নি জায়গা জমি বিক্রয় করে শহরে বাড়ি জমায়। আর হ্যাঁ, সেই যে ডুবুরি, তার কথা মনে আছে? ডুবুরির একটি পুত্র সন্তান ছিল। ডুবুরি মারা যাওয়ার বছর দেড়েক পরে ডুবুরির স্ত্রীর অন্য স্থানে বিয়ে হয়ে যায়। তখন সেই ডুবুরির পুত্র সন্তানটিকে জমিদার তার সাথে শহরে নিয়ে যায়। শুনেছি পরবর্তীতে সেই ছেলেকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেন জমিদার। দত্তক পুত্র হয়ে জমিদারের সকল কিছু সেই পায়। এই ছিল ঘটনা। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে ঘটনাটি শুনছিলাম। শুধু আমি একাই যে শুনছিলাম তা কিন্তু নয়, আমার বোনের ছেলেমেয়েরাও কাহিনীটা শুনে অবাক হয়েছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, এই গ্রামের সবাই বিশ্বাস করে জলের নিচে সত্যিই আলাদা ভুবন আছে। সে রাজ্যে পৃথিবীর মানুষেরাও হিলিয়াম 80% এবং অক্সিজেন 20% মিশ্রণ করা সিলিন্ডার এবং মাস্ক ছাড়াই জীবিত থাকতে পারে। শুধু যে জীবিত থাকে তা নয়, সেখানে তারা সংসার করে, সন্তান জন্ম দেয়। আশ্চর্য, বড়ই আশ্চর্য এবং রহস্যের ঘেরা ঘটনা। জানি না নূরজাহানের এই ঘটনার সত্যতা কতটুকু, তবে ছোটবেলায় পড়েছিলাম, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আর তাদের বিশ্বাস ভঙ্গ করে সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজতে মন চাইল না। আমি আমার ভাগ্নি বউকে খোঁজার জন্য কাজের দিকে মনোনিবেশ করলাম। বিউটিকে ওই ঘাটে পাওয়া গেল না, আশেপাশের কোনো স্থানেই পাওয়া গেল না। নদীর একটা মোড় বা বাঁক আছে, সেখানে কোনো কিছু ডুবে গেলে বা নদীতে ভেসে গেলে আটকে যায়। সেই মোড়ের স্থানটির নাম রায়টা। গ্রামটি থেকে রায়টার দূরত্ব 7 কি 8 মাইল হবে। বিউটির লাশ খুঁজতে রায়টাতেও যাওয়া হয়েছিল, কিন্তু তার সন্ধান মেলেনি।
আমার ভাগ্নে মুসলিম 6 মাসেরও বেশি সময় রায়টার নদীর ধারে বসে থাকতো। সেই এলাকার সকলে মুসলিমের নাম দিয়েছিল মজনু। বউয়ের বিরহে সে এতটাই কাতর ছিল যে সে আর বিয়ে করতে চাইতো না। পরবর্তীতে সবার অনেক বোঝানোর ফলে বাধ্য হয়ে 5-6 বছর পর মুসলিম দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমার সেজ বোন নদীর উপর দিয়ে কোথাও যাওয়া আসার সময় কিংবা কখনো নদীর ঘাটে বা পাড়ের কাছে গেলে সবসময় কি যেন খুঁজতো। আমরা যদি জানতে চাইতাম যে সেজবাবু তুমি কি দেখো, তখন সহজ সরল নিষ্পাপ বোনটি তার 2 চোখের জল আঁচলে মুছতে মুছতে বলতো, আমার চাঁদের মতো সুন্দর বৌমারে খুঁজি। মন কয় না জানি সেই নূরজাহানের মতন আমার বৌমাও আমারে দেখা দিব। বিউটি আমার 2.5 মাসের নাতিরে পেটে নিয়ে ডুব দিছিল, তারপর হারায় গেছে। যদি সে জলের রাজ্যে গিয়া বাচ্চা থাকে, তাহলে না জানি আমার নাতি এখন কত বড় হয়েছে। এই ছিল মায়ের কাছ থেকে শোনা ঘটনা, সেজ খালার ছেলের বউ বিউটি হারানোর সত্য ঘটনা। বর্তমানে আমার মায়ের বয়স প্রায় 70 বছর। তাকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। তার কাছ থেকে অনেক সত্য ঘটনা শুনেছি, এখনো প্রতিনিয়ত শুনছি, আর সকল ঘটনা লিপিবদ্ধ করে রাখছি আমাদের নতুন প্রজন্মের জন্য। তাদেরকে জানতে হবে, শেকড়ের কথা ভুলে গেলে চলবে না। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের শেকড় গ্রামে। আজ এই পর্যন্তই। অনেক ভালো থাকুক আমাদের সকলের প্রিয় প্রেত কথা পরিবার। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই বলে তাহমিনা নিশা নিজের লেখা শেষ করেছেন এবং শেষে তিনি লিখেছেন,